শুভ সন্ধ্যা সবাইকে। তোমাদের স্বাগতম সামার 2020 তে। সৌভাগ্য। হ্যাঁ, আমরা আজকে যে কোর্সটি তোমাদের সাথে আছে, আমার যে কোর্সটি সেটা হচ্ছে টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2। জি। সম্ভবত তোমরা গ্রুপ কি? 6B স্যার। হ্যাঁ গ্রুপ বি 6B। হ্যাঁ, গ্রুপ 6B। ওকে, তো তোমাদের সাথে টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল আমরা কন্ডাক্ট করব, আমি কন্ডাক্ট করব। তো সিম্পলি আমি মানীন্দ্রনাথ রয়, আমাকে হয়তো তোমাদের এর আগে পাওনি, গত সেমিস্টার থেকে আছি, সো হোপফুলি থাকবো। পড়াশোনা করেছি মাওলানা ভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, আর এর আগে সাউথ এশিয়াতে ছিলাম, তার আগে ফ্যাক্টরিতে ছিলাম, বাসা দিনাজপুর, আর বেশি কিছু নাই। হ্যাঁ, তোমাদের সাথে আবার কথা হবে, তো আমরা শুরু করি। হ্যাঁ, ওকে স্যার। দিনাজপুরে কেউ আছে নাকি? দিনাজপুরে আছে, এখনো জয়েন করেনি। আচ্ছা, ঠিক আছে। দেখো স্যার তোমরা আমি টাঙ্গাইল থেকে শাখাওয়াত হোসেন। টাঙ্গাইল থেকে? আচ্ছা 6B। আচ্ছা, আমি টাঙ্গাইলে পড়াশোনা করেছি, টাঙ্গাইলে এক যুগের বেশি হয়ে জি যাচ্ছে আমার। শুনলাম। হ্যাঁ, আচ্ছা দেখো, তোমাদের আচ্ছা। সবাই একটা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি জি। হুম, টেক্সটাইল টেস্টিং জি এন্ড স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2। দেখো এখানে কিছু আছে, আমাদের সিলেবাস রয়েছে। সবাই একটু কষ্ট হচ্ছে নাকি দেখতে? সমস্যা নেই, আপনি বলেন না স্যার, নো দেখা প্রবলেম। যাচ্ছে? আমি কি আরো জুম করব? একটু জুম করেন, বেটার হয়। হবে? হবে স্যার। জি হবে। জি, দেখো আমাদের যে সেকশনগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে ইয়ার্ন টেস্টিং এর উপর এবং ফেব্রিক টেস্টিং এর উপর। ইয়ার্ন টেস্টিং এবং ফেব্রিক টেস্টিং এর উপর অনেকগুলি রয়েছে, কোর্স কোড রয়েছে, সরি টপিকস রয়েছে। সবাই ব্যস্ত করে দিচ্ছে আমাকে, যাই হোক। দেখো যে ইয়ার্ন টেস্টিং এর ভিতরে আমরা স্যাম্পল, স্যাম্পলিং মেথডস, মেজারমেন্ট, টেনজাইল স্ট্রেংথ, ইয়ার্ন স্ট্রেংথ, স্কিন লি স্ট্রেংথ, রেজাল্ট, সিআরটি, সিআরই যেটা কনস্ট্যান্ট রেট অফ লোডিং, এক্সটেনশন, ম্যাটেরিয়াল ম্যাথডস লোডিং, স্যালাইভার, অনেকগুলি পড়বো আর কি। ফেব্রিক টেস্টিং মোটামুটি তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই সিলেবাসটার, তোমরা চাইলে আমি প্রোভাইড করব, সমস্যা নেই। ওকে, তো এটার জন্য তোমরা যে বইটা কিনবা সেটা হচ্ছে যে বুথের একটা বই আছে, প্রিন্সিপাল অফ টেক্সটাইল টেস্টিং, সেই বইটা তোমরা কিনতে পারো। হ্যাঁ, যে বুথের বইটা, নীলক্ষেতে যে বুথ হলেই হবে। এখন তো নীলক্ষেত যাওয়া সম্ভব নয়, তোমরা অনলাইনে অনেক বই পাবা। আমি কিছু ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করব, সমস্যা নেই, টেস্টিং এর উপরে। ওকে ওকে, আমরা তাহলে এবার একটু স্লাইডে চলে যাই। আচ্ছা, তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায় সবার? জি স্যার। সবাই দেখতে পাচ্ছ তো না? দেখতে পাচ্ছি। ওকে, জি স্যার। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্যাম্পল এন্ড স্যাম্পলিং। আমাদের প্রথম সিলেবাসের প্রথম যে টপিকসটি সেটা আমরা দেখব। ওকে, তাহলে আমরা একটু দেখি, শুরু করি। সো স্যাম্পল এবং স্যাম্পলিং পড়ার আগে, যেহেতু আমরা টেক্সটাইল টেস্টিং এর কোয়ালিটি কন্ট্রোল 2 পড়তেছি, আমরা আনইউজুয়াল সাউন্ড গুলো একটু বন্ধ করব। হ্যাঁ, ওকে। তো তার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল এগুলো কি জিনিস। টেক্সটাইল টেস্টিং এর কোয়ালিটি কন্ট্রোল 2 পড়তেছি, তাহলে টেক্সটাইল বলতে কি বোঝাচ্ছে? আমরা সবাই জানি যে টেক্সটাইল বলতে এখন শুধু আর উইভিং বোঝায় না। টেক্সটাইল বলতে যেটা বোঝায় এখন সমগ্রটাকে, সামগ্রিক একটা অবস্থাকে বোঝায় টেক্সটাইলের। শুধুমাত্র এখন টেক্সটাইল কাপড় বানাতে সীমাবদ্ধ নয় এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে। যেমন যদি বলা হয় থাকে, এখন মেডিকেল টেক্সটাইল বাংলাদেশ তৈরি করতেছে, পিপিই তৈরি করতেছে, এর আগে কিন্তু বাংলাদেশ তৈরি করে নাই। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে। টেস্টিং বলতে যেটা বোঝাচ্ছে, টেস্টিংটা কিসের টেস্টিং হবে? টেস্টিং এবং কোয়ালিটি দুটো সম্পর্ক, রিলেটেড। কোয়ালিটিটা কি জিনিস? কোয়ালিটিটা হচ্ছে, তোমরা আমার মাউস দেখতে পাচ্ছ? জি জি। ওকে, যে বলা হচ্ছে যে কোয়ালিটি দ্য টার্ম রেফার্স টু দ্য এক্সেলেন্স অফ এ প্রোডাক্ট। কত এক্সেলেন্স একটা প্রোডাক্ট, কত ভালো একটা প্রোডাক্ট। তো এটা আসলে কিভাবে, এক এক জনের তো এক এক রকম, মানে যত মানুষ যত মুনি তত মত, তাই না? এক এক জনের চাহিদা এক এক রকম। কারো হয়তো একটু শেডেড প্যান্ট ভালো লাগে, কারো হয়তো উইস্কারিং করা প্যান্ট ভালো লাগে।
তো কোয়ালিটি বলতে যেটা বোঝাচ্ছে, জি কোয়ালিটি বলতে বোঝাচ্ছে যে সেটা হলো 100% বলবো কি যে বায়ার রিকোয়ারমেন্ট যেটা, অর্থাৎ কনজিউমার যেভাবে চায় সেভাবে ফুলফিল করাটাই হচ্ছে কোয়ালিটি। ওকে, যেমন কারো প্যান্টে যদি উইস্কার প্রয়োজন হয়, কারো প্যান্টে যদি রশি বাঁধে দিতে হয়, তাহলে সেটা দিতে হবে, কারণ সেটা সেই বায়ার বা কনজিউমারের ডিমান্ড। ক্লিয়ার? তাহলে কোয়ালিটি বলতে বোঝাচ্ছে বায়ার যা চায় সেটা ফুলফিল করাই হচ্ছে কোয়ালিটি। এবার আসি টেস্টিং এ। টেস্টিং এর মাধ্যমে কি হবে? টেস্টিং এর মাধ্যমে সেই কোয়ালিটিটা আমরা ইনশিওর করব। যেমন বাজার থেকে যদি তুমি একটা শার্ট প্যান্ট কিনে নিয়ে আসো, বাজার থেকে শার্ট প্যান্ট কিনে নিয়ে আসার পর আসলে কি হলো, শার্ট ধরে নিলাম একটা গেঞ্জি কিনে নিয়ে আসলাম, টি শার্ট, বাসায় এসে ধুয়ে দিলা তুমি, দেখা গেল যে 1.5 হাত নিচে নেমে গেছে অথবা উপরে উঠে গেছে। তাহলে তো হলো না। তুমি যদি বায়ারকে এই ধরনের প্রোডাক্ট দাও তাহলে তো তোমার প্রোডাক্টটা নেবে না। সো এই যে বিষয়গুলি, অর্থাৎ আমাদের কোয়ালিটিতে ঠিক আছে কিনা, সার্ভিসেবিলিটি প্রপার্টিজ গুলো ঠিক আছে কিনা, যেমন কালার ফাস্টনেস টু ওয়াশ, ডাইমেনশন, এগুলো ঠিকঠাক আছে কিনা, রাবিং, সেজন্য কিন্তু আমাদের এই টেস্টিংটা প্রয়োজন। টেস্টিং ইজ এ মেথড টু আইডেন্টিফাই দ্য কোয়ালিটি প্যারামিটারস, যে মেজার দ্য কোয়ালিটি প্যারামিটারস, যে ঠিকঠাক আছে কিনা, সেজন্য আমাদের টেস্টিংটা প্রয়োজন। ওকে, এরপরে চলে আসি কন্ট্রোল। তো একটা প্রোডাক্ট তো একদিনে ডেভেলপ করে না, সেই প্রোডাক্টটাকে আমাদের কি করতে হয়, সিস্টেমটাকে কন্ট্রোল করতে করতে, চেক করতে করতে প্রত্যেকটা প্রসেসে, যেমন একটা ভালো টি শার্ট তৈরি করতে গেলে ভালো তুলা দরকার, যেগুলো শর্ট স্ট্যাপল এবং লং স্ট্যাপল আমরা জানি, যে তুলাগুলি বড় বড় লং স্ট্যাপল সে ইয়ানটা সুন্দর হবে, আবার যেগুলি শর্ট স্ট্যাপল সেগুলোর ইয়ানটা ভালো হবে না, তাই না? তো অনেক প্রজেক্টিং ফাইবার থাকবে। জি তো কোয়ালিটিতে শুরু হচ্ছে একবারে শুরু র মেটেরিয়াল থেকেই। ওকে, সেই শুরু র মেটেরিয়াল থেকেই আমাদের ডিপেন্ড হুম, করছে, সেজন্য প্রত্যেকটা প্রসেসে আমার কন্ট্রোলটা থাকতে হবে। এখন কোয়ালিটি কন্ট্রোল বলতে বোঝাচ্ছে একই কথা, যে কোয়ালিটিটাকে ইনশিওর করতে যে সমস্ত কন্ট্রোল হয় সেটাই কোয়ালিটি কন্ট্রোল। তো টেক্সটাইল টেস্টিং এর কোয়ালিটির কন্ট্রোল 2 তে আমরা সেটাই জানবো, যে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের যে টেক্সটাইল প্যারামিটারস গুলো আছে সেগুলো ঠিক আছে কিনা, সেটা বোঝার জন্যই আমাদের এই টেস্টিং প্রসিজিওর গুলো জানতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। টেস্টিং প্রসিজিওর গুলো জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে স্যাম্পলিং কিভাবে করে বা স্যাম্পল কিভাবে করে। তার আগে আমরা একটু জেনে নেই অবজেক্টিভস অফ দ্য কোয়ালিটি কন্ট্রোল। আমরা যদি এখানে দেখি যে অবজেক্টিভস অফ দ্য কোয়ালিটি কন্ট্রোল কি দেখাচ্ছে, যে চেকিং দ্য কোয়ালিটি এন্ড সুইটেবিলিটি অফ দ্য র মেটেরিয়াল, মনিটরিং দ্য প্রোডাকশন প্রসেস কন্ট্রোল, অ্যাসেসমেন্ট দ্য ফাইনাল প্রোডাক্ট ওয়েদার দ্য কোয়ালিটি অ্যাকসেপ্টেবল অর নট। অর্থাৎ অবজেক্টিভস অফ দ্য কোয়ালিটি কন্ট্রোলই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট অ্যাসুরেন্স করা, ইনশিওর করা। ক্লিয়ার? ওকে, এরপরে আসবো আমরা স্যাম্পলিং। এখন কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করতে গেলে আমাদের চেক করতে হবে। তাহলে চেক করতে গেলে মনে করো তুলার বান্ডেল নিয়ে আসা হয়েছে, তুলার বিম নিয়ে আসা হয়েছে, অর্থাৎ লট নিয়ে আসা হয়েছে, বেল নিয়ে আসা হচ্ছে। বেল নিয়ে আসা হয়েছে। হুম, তোমাকে বলা হলো যে এখান থেকে তুলার কোয়ালিটি মেজার করো। তুমি কি সবগুলো তুলো মাপবা? এটা তো সম্ভব নয়। তখন তোমাকে কি করতে হবে, সেই তুলো থেকে না কিছু পরিমাণ তুলো নিয়ে চেক করতে হবে। সেটাকেই আমরা বলতেছি চেক স্যাম্পলিং। করতে হবে। মনে করো কোন একটা গ্রামে স্যাম্পল 5,000 লোক বাস করে, সেই 5,000 লোককে তো আর তাদের তারা এই গ্রামের লোকজন কেমন সেটা বোঝার জন্য তো আর 5,000 লোককে চেক করা সম্ভব নয়। সেখান থেকে 10 জন চেক করলেই বোঝা যাবে যে এই গ্রামের না লোকজন কেমন। তো স্যাম্পলিংটাও ঠিক সেম, একই জিনিস। যে স্যাম্পলিং রেফার্স টু দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রসেস অফ সিলেক্টিং এন্ড স্টাডিং এ ক্যারেক্টারিস্টিক্স অফ relatively a small number of items from a relative large number of population to draw the statistical valid inference about the characteristics of entry population. অর্থাৎ একটা সমগ্র সত্তা থেকে, গোষ্ঠী থেকে একটা ক্ষুদ্র অংশ নিয়ে যখন তার কি ক্যারেক্টারিস্টিক্স আমরা স্ট্যাটিস্টিক্যালি কি করব, অ্যানালাইসিস করব, তখন সেটাকে আমরা স্যাম্পল বলতেছি। ওকে, এখানে আমরা দিয়ে দিয়েছি এমন ফর এক্সাম্পল দিয়ে একটা লেন্থ অফ কটন ফাইবার, যে 20 মিলিগ্রাম 25 কেজি, অর্থাৎ কতটুকু নিয়ে আমরা করব। তো হোপফুলি স্যাম্পল বলতে যেটা বোঝাচ্ছে একটা হিউজ পপুলেশন থেকে, হিউজ অ্যামাউন্ট থেকে অল্প একটু চুজ করে বা চুজ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতেছি স্যাম্পলিং, আর যেটা চুজ করে সেটাকে আমরা বলতেছি স্যাম্পল। আমরা পরের স্লাইড একটু দেখে নিব। এইম অফ দ্য স্যাম্পলিং কি? স্যাম্পলিং এর এইমটা কি, যে is to produce unbiased sample who is able to present the whole sample. আমরা কোন প্রকার পক্ষপাতিত্ব না করে এমন একটা স্যাম্পল তৈরি নিব, মানে স্যাম্পল নিব যেটা কিনা সমগ্রটাকে সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করবে। যেমন
স্বজনপ্রীতি করে যদি আমি এই গ্রামের 2 জন লোককে নিয়ে আসি, তাহলে ওই 2 জনকে দিয়ে তো আর ওই গ্রামের পুরো লোকজনকে চেনা যাবে না। বাট আমি যদি স্যাম্পলিং এ আনবায়াসড হবে, স্বজনপ্রীতি না করে র্যান্ডমলি বা আনবায়াসড ভাবে কাউকে নিয়ে চেষ্টা করি বা টেস্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেকখানি সঠিক তথ্য পাওয়ার সম্ভাবনা রাখি। তাহলে স্যাম্পলটা কি? স্যাম্পলটা হচ্ছে যে is a defined and smaller set of data is chosen and or selected from a large population by using a predefined selection method. অর্থাৎ স্যাম্পলটা হচ্ছে স্যাম্পলিং মেথডের মাধ্যমে চুজ করা সেই জিনিস যেটা কিনা পুরো পপুলেশনটাকে, পুরো গোষ্ঠীটাকে, পুরো গ্রামটাকে, পুরো বস্তুগুলোকে কি করছে? রিপ্রেজেন্ট করছে। যেমন ম্যাগি নুডলস চেক করবা, একটা নুডলস খাইলেই বাকিগুলো চেক করা যাবে বা বোঝা যাবে যে হ্যাঁ বাকিগুলো ঠিক আছে কিনা। ওকে, তো এই ধরনের স্যাম্পল কয়েক প্রকার হয়ে থাকে, আমরা মূলত দেখবো। যেমন র্যান্ডম স্যাম্পল। র্যান্ডম কথা দিয়ে বোঝা যাচ্ছে যে র্যান্ডমলি, অর্থাৎ নিয়ে নিব, ঠিক আছে, যেখান থেকে খুশি সেখান থেকে নিব, এখানে কোনো সিলেকশন নাই, কোনো কিছু নাই, সেটাই র্যান্ডম সিলেকশন বলছে। যে ইন দিস টাইপ অফ স্যাম্পল ইন্ডিভিজুয়াল এন্ড দ্য পপুলেশন হ্যাজ অ্যান ইকুয়াল চান্স টু বি বিং ইনক্লুডেড। যদি আমাদের এখানে 50 জন লোক থাকে, তাহলে 50 জন লোককে সিলেক্ট করার সম্ভাব্যতা কত হবে? 1/50। বলো। হ্যালো, কেউ কিছু বলছে? আচ্ছা, তাহলে র্যান্ডম স্যাম্পলিংটা কি বোঝাচ্ছে? যে সবার চান্স সমান, অর্থাৎ মনে করো 50 জন থেকে একজন নেওয়া হবে, তাহলে কি সবার হওয়ার চান্স সমান, সেটাকে আমরা বলতেছি র্যান্ডম স্যাম্পলিং। জি, সাকওয়াত হোসেন বলো, কিছু বলবে? রেইজ ইওর হ্যান্ড। হয় নাকি ভুল করে হয়ে গেছে সাকওয়াত? কিছু শুনি না। সাকওয়াত মুড অন করে নাই, তুমি মাই স্পিকার অন করো নাই, তোমার স্পিকার অন নাই, মিউট হয়ে আছে। স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। শাখাওয়াত হ্যাঁ, তার সাথে ফোনে কথা বলতেছিল স্যার। ও আচ্ছা, ঠিক স্যার আছে। আমি তানজিম স্যারকে ফোন দিছিলাম, উনি বললো যে তোমার যে রুটিন আছে রুটিন ভালো করে চেক করো। আমি বলছি, স্যার রুটিন তো চেক করছি, এখন আপনাদের 2 জনের ক্লাসে এক সময়, তো আমি যে টিটিকিউসি স্যারের ক্লাসটা আগে শুরু হয়েছে, তো এখানে অলরেডি জয়েন করে ফেলছি, এটা জানিয়ে রাখলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি পরে চেক করব। ওকে ওকে, নেক্সট র্যান্ডম স্যাম্পল গেল। র্যান্ডম স্যাম্পলের পর নিউমেরিক স্যাম্পল। নিউমেরিক শব্দটা দিয়ে সংখ্যা সংখ্যা বোঝাচ্ছে। তাহলে দেখো, এ স্যাম্পল হুইচ ইজ প্রপোর্শন বাই দ্য নাম্বার, সে লং, মিডিয়াম, শর্ট, এটার উপর বেস করে যখন কোন নাম্বারের উপর বেস করে যখন করা হচ্ছে, সেটাকে নিউমেরিক স্যাম্পল বলা হচ্ছে। যেমন আর্মিতে লোক নিবে, কিরকম লোক নিবে? 5 ফিট 6 ইঞ্চির উপরে যারা আছে, 5 ফুট 6 ইঞ্চির উপরে তাদেরকেই নিবে। তাহলে কি হলো? এই স্যাম্পলটা কিন্তু বাংলাদেশের সকল মানুষের জন্য হলো না, একটা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেল। সেটাকে আমরা নিউমেরিক স্যাম্পল বলছি। যখন জি। কোন স্যাম্পলকে সংখ্যা দ্বারা চুজ করা হয়, তখন সেটাকে আমরা নিউমেরিক স্যাম্পল বলছি। ওকে, এরপরে চলে আসি বায়াস স্যাম্পল। বায়াস স্যাম্পল বলতে কি, যখন কোনো প্রভাব মানে ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স কোথাও কখনোই, অর্থাৎ সঠিকভাবে হয় না, র্যান্ডমলি হয় না, তখন সেটাকে আমরা বায়াস স্যাম্পল বলছি। যেমন ওই যে বললাম, গ্রাম থেকে 50 জনকে নিব, 50 জনে ওঠার সম্ভাবনা আছে, কিন্তু এর মধ্যে যদি কেউ আবার ঘুষ টুস দিয়ে চাকরি নিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু বায়াস স্যাম্পলিং হয়ে গেল, বা সেটা বায়াস ইনফ্লুয়েন্স, সেই ব্যক্তিটা যে চাকরি দিবে সে ইনফ্লুয়েন্স করে বায়াস হয়ে গেল, অর্থাৎ সেটা ফেয়ার নয়, নন ফেয়ার। ওকে, তো এই 3 প্রকার স্যাম্পল সাধারণত হয়ে থাকে। তাহলে এবার স্যাম্পলিং মেথড গুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। স্যাম্পলিং মেথডস গুলি কি? এটা 2 টাইপস অফ স্যাম্পলিং রয়েছে, সেটা হলো প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবল শব্দটা দিয়ে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে সম্ভাব্যতা, এবং নন প্রবাবল। সো আমরা একটু দেখে নিব ডেফিনেশন কি বলছে। আচ্ছা, ডেফিনেশনের আগে আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি হয়তো সবাই। দেখো, স্যাম্পলিং মেথডস, প্রবাবিলিটি স্যাম্পলিং এন্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভিতরে কি কি রয়েছে? স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, স্ট্রাটিফাইড স্যাম্পলিং। এবং যখন আমরা উল্টো দিকে দেখছি, কনভেনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্টাল অর পারপোসিভ স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং এন্ড কোটা স্যাম্পলিং। এই হলো আমাদের স্যাম্পলিং মেথডস এর ভাগ। প্রথমত দুইটা, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং 4টি ভাগে বিভক্ত: স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং,
ক্লাস্টার স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এবং নন প্রবাবল স্যাম্পলিং যেটা কনভেনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্টাল পারপোসিভ স্যাম্পলিং, এবং স্নোবল স্যাম্পলিং এবং কোটা স্যাম্পলিং। আমরা এখন এই 8টা স্যাম্পলিং সম্পর্কে, প্রধানত 2টা সম্পর্কে ভালোভাবে একটু দেখব পরের স্লাইডে। যদি আমরা দেখি, দেখো প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর দুটো সংজ্ঞা এখানে দেওয়া আছে। যে প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি বোঝাচ্ছে, যে প্রবাবিলিটি স্যাম্পলিং ইজ এ স্যাম্পলিং মেথড দ্যাট সিলেক্টস র্যান্ডম মেম্বারস অফ এ পপুলেশন বাই সেটিং এ ফিউ সিলেকশন ক্রাইটেরিয়া। অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিংটা ওই যে বললাম 50 জনের ওঠার সম্ভাবনা 1/50, অর্থাৎ 50-এ যে কেউ হতে পারে, তখন সেটাকে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং বলছি, প্রবাবল স্যাম্পল বলছি, ঠিক আছে, আনবায়াসড স্যাম্পল বলছি। আবার নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি, যখন রিসার্চ কোনোভাবে, যেমন যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড ইজ এ রিলেটেড রিসার্চার এবিলিটি টু সিলেক্ট এ র্যান্ডম, অর্থাৎ বায়াস হয়ে অথবা কোনো ক্রাইটেরিয়ার উপর বেস করে স্যাম্পলিং করে। যেমন ওই 50 জনের ভিতরে যাদের বয়স 25 বছর তারাই শুধু হবে, তখন সেটা কিন্তু সিলেক্টেড হয়ে গেল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা নন প্রবাবল স্যাম্পলন বলবো। যেখানে সমগ্র একটা গোষ্ঠীতে 50 জনেরই উঠার সম্ভাবনা থাকবে, স্যাম্পল হওয়ার সম্ভাবনা থাকবে, সেটাকেই আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং বলবো। কিন্তু যেখানে 50 জনের হওয়ার সম্ভাবনা নাই, কোনো সমস্যা আছে বা কোনো ক্রাইটেরিয়া দ্বারা সীমাবদ্ধ আছে, সেটাকে আমরা নন প্রবাবল স্যাম্পলিং বলবো। চলো দেখি আমরা 4 প্রকার প্রবাবল স্যাম্পলিং বা প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডের। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কথাটা দ্বারাই বুঝতে পারতেছো তোমরা যে সিম্পলি র্যান্ডমলি সিলেক্ট করব। কি করব, বাজারে যাব, ডিম কিনবো, চলে আসবো, যে কোনো একটা দোকান থেকে হলেই হলো, আমার প্রিয় কোনো দোকান নেই, কিন্তু যখন প্রিয় হয়ে যাবে তখন সেটা কিন্তু বায়াস হয়ে যাবে, ঠিক আছে। The simple random sampling, one of the best probability sampling technique, and it is trustworthy method of the obtaining information. For example, যে 500 এমপ্লয়ি আছে, সেখান থেকে 500 এমপ্লয়ি চান, এটি সমান, এটাই। ওকে, দ্বিতীয়ত চলে আসি ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার বলতে বোঝাচ্ছে কোন একটা গুচ্ছ বা ভাগ। তাহলে কি হচ্ছে, ক্লাস্টার স্যাম্পলিং ইজ এ মেথড হোয়ার দ্য রিসার্চার ডিভাইডেড দ্য এন্ট্রি পপুলেশন ইনটু এ সেকশন অর ক্লাস্টার দ্যাট রিপ্রেজেন্ট এ পপুলেশন। যখন কি করা হচ্ছে, কোন রিসার্চার পুরো পপুলেশনটাকে, মানে জনগণটাকে বা পুরো যে বস্তুটাকে টেস্ট করা হবে সেটাকে পপুলেশন বলা হচ্ছে, পপুলেশনটাকে কি করা হচ্ছে, কয়েকটি ভাগে বিভক্ত করছে, তখন সেটাকে আমরা ক্লাস্টার স্যাম্পলিং বলছি। সেই ক্লাস্টার স্যাম্পলিংটা কিসের ভিত্তিতে হতে পারে, যে একটু আগে বললাম যে লোকেশন, সেক্স, এজ, এগুলোর উপর বেস করে হতে পারে, অর্থাৎ গায়ের বর্ণ, ধর্ম, অর্থাৎ ওই মানুষগুলোই সবগুলো 50 জনই বিভক্ত হবে, কিন্তু 50 জনই সিলেক্ট হবে, কিন্তু 50 জনে 50টা ক্যাটাগরিতে বা 50 জনে 10টা ক্যাটাগরিতে। সেটাকে ক্লাস্টার, অর্থাৎ যখন স্যাম্পলটাকে গুচ্ছ গুচ্ছ ভাবে সিলেক্ট করা হয়, তখন সেটাকে আমরা বলতেছি ক্লাস্টার স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং যদি আমরা বলি, সিস্টেমেটিক শব্দটা অনেক বেশি সিস্টেমেটিক, যে ইউজিং সিস্টেমেটিক স্যাম্পলিং মেথড members of a sample are chosen a regular intervals of a population. It requires a selection of a starting point for the sample and the sample size. Simply উদাহরণ দিয়ে যদি বোঝাই, ওই 50 জনের ভিতরে মনে করো সবার 1 থেকে 50 রোল আছে, এখন আমি বললাম 5 ইন্টারভালে সবাইকে আমি নিব, অর্থাৎ 1 কে নিব, 5 কে নিব, 10 কে নিব, 15 কে নিব। তাহলে কি হচ্ছে, একটা সিস্টেমেটিক ভাবে চলছে। এইভাবে যে স্যাম্পলটাকে কালেক্ট করা হয় সেটাকে আমরা বলতেছি কি, সিস্টেমেটিক স্যাম্পলিং। ওকে, নেক্সট আমরা যদি দেখি যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এটা একটু ভিন্ন, যে বলা হচ্ছে কি স্ট্র্যাটিফাইড, স্তরিত। Stratified random sampling is a method where the population can be divided into small groups that don't overlap but represent entry population together. While sampling, these groups can be organized and then draw a sample of each group separately. বলা হচ্ছে যে স্তরিত, অর্থাৎ বিভিন্ন স্তরে স্তরে যখন আমরা স্যাম্পলটা কালেক্ট করব, তখন সেটাকে স্তরীভূত স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং বলছে। আমরা একটা উদাহরণ যদি দেখি তাহলে ক্লিয়ার হবে। যেমন ফর এক্সাম্পল, এ রিসার্চার লুকিং টু অ্যানালাইজ the characteristics of people being of different annual income division, and it will create straw groups according to the annual family income such as 20,000 মানে $20,000, $21,000। তো এইভাবে যখন করা হবে তখন সেটাকে আমরা বলতেছি স্ট্র্যাটিফাইড, অর্থাৎ একটা লেভেল যখন করা হচ্ছে তখন আমরা সেটাকে বলতেছি কি, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। সেটাও র্যান্ডমলি হচ্ছে, ওই 50 জনের ভিতর থেকেই নেওয়া হচ্ছে, কিন্তু ঘটনাটা কি,
যে এখানে একটা স্তর করা হয়েছে, একটা লেভেল করা হয়েছে যে 20,000 টাকা স্যালারি কার, 50,000 টাকা স্যালারি কার, 1 লাখ টাকা স্যালারি কার, এইভাবে যখন আমরা ভাগ করে ফেলছি তখন সেটাকে আমরা বলতেছি স্ট্রাটিফাইড স্যাম্পলিং। ওকে, তাহলে আমরা 4টা স্যাম্পলিং করলাম। নরমাল যেটা, সেটা হচ্ছে কি নরমালি সিস্টেমেটিক, র্যান্ডমলি। দ্বিতীয়ত ক্লাস্টার স্যাম্পলিং, যখন গুচ্ছ আকারে কোনো কিছুর উপর বেস করে ভিত্তি করা হবে। সিস্টেমেটিক ইন্টারভালে, নিউমেরিক ইন্টারভালে 10, 5, 15। তারপর স্ট্র্যাটিফাইড, যখন কোনো একটা স্তর লেয়ার করে দেওয়া হবে। তো ইউজ অফ দ্য প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড কোথায় কোথায় করা হয়? রিডিউস স্যাম্পল বায়াস, ডাইভার্স পপুলেশন এন্ড ক্রিয়েট একুরেট স্যাম্পল এর ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। পরবর্তীতে যদি আমরা নন প্রবাবল স্যাম্পলিং দেখি, সেগুলো 4 প্রকার। এটাও আমরা দেখেছি যে কনভেনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্টাল আর পারপাসিভ স্যাম্পলিং। আমরা একটু একটু করে দেখব যে কনভেনিয়েন্স স্যাম্পলিং এর ভিতরে কাকে বলছে। কনভেনিয়েন্স, দেখো, দিস মেথড ইজ ডিপেন্ড অন দা কেস অফ দ্য অ্যাক্সেস টু সাবজেক্ট সাচ অ্যাজ সার্ভিং কাস্টমার, মল অর প্যাসেঞ্জার বাই দ্য বিজি স্ট্রিট ইন ইউজুয়াল। অর্থাৎ এটা হচ্ছে কনভেন্স সুবিধাজনক স্যাম্পলিং। বুঝো, মনে করো তোমাকে দেওয়া হলো বিজ্ঞাপন দেওয়া হলো, তুমি এই লিফলেট গুলো বিলি করবা। কোথায় বিলি করবা? তাহলে তুমি কি করবা? একটা মলের সামনে যাবা, যেখানে লোক বেশি পাবা সেখানে যাবা, তাই না? সেজন্য এটাকে তোমাকে বলা হয়েছে সবাইকে দেওয়ার জন্য, তাহলে তোমাকে তাড়াতাড়ি বিলি করতে হবে। তাহলে তুমি কি করছো? একটা শপিং মলের সামনে যাচ্ছ যেখানে মানুষ গ্যাদারিং বেশি, তাহলে তুমি তোমার কনভেনিয়েন্স জায়গাতে যাচ্ছ, গিয়ে কিন্তু স্যাম্পলিংটা করছো। এটা কিন্তু আনবায়াসড হলো কেন? কারণ এটা কিন্তু সবার ক্ষেত্রে গেল না, ঠিক আছে? সেজন্য সেটাকে আমরা কনভেনিয়েন্স স্যাম্পলিং বলছি, ঠিক আছে? জাজমেন্টাল অর পারপোসিভ স্যাম্পলিং, যখন জাজমেন্টাল অর পারপোসিভ মানে উদ্দেশ্যমূলক বা জাজমেন্টাল হয়ে থাকে, কোন স্যাম্পলিং এর উদ্দেশ্য থাকে, তখন সেটাকে আমরা বলছি যেমন দ্য স্যাম্পল ফরমেট বাই দ্য ডিরেকশন অফ দ্য জাজ এন্ড পারপোজ অফ স্টাডি অ্যালং উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্গেট অডিয়েন্স। যদি উদাহরণ দেখি যে কি বলা হচ্ছে যে ফর ইনস্ট্যান্স when researcher want to understand that the thought of the process people who interested in studying for the master's degree, the selection criteria will be are you interested in masters। অর্থাৎ কি করছি, একবারে ইন্ডিকেট করে দিচ্ছি, জাস্ট উদ্দেশ্যমূলক করে দিচ্ছি যে প্রফেসর অনেকগুলো স্টুডেন্ট নিবে। কাদের নিবে? অনেক স্টুডেন্ট আছে যারা মাস্টার্স করতে আগ্রহী, শুধুমাত্র তাদেরকে নিবে। তাহলে সেটাকে আমরা বলতেছি জাজমেন্টাল অর পারপোসিভ স্যাম্পলিং, উদ্দেশ্যমূলক স্যাম্পলিং। অর্থাৎ এখানে কিন্তু পপুলেশন থেকে যে স্যাম্পল হিসেবে যাদেরকে নিচ্ছে, চুজ করছি, তাদেরকে আমরা আগে সিলেক্ট করে করছি। তাহলে এটাও কিন্তু আনবায়াস, সো এটাও কিন্তু প্রবাবল স্যাম্পলিং নয়। প্রবাবল স্যাম্পলিং হলে সমস্ত কিছুই কিন্তু চলে আসতো। এরপরে স্নোবল স্যাম্পলিং। স্নোবল কি? স্নোর বল। স্নোবল স্যাম্পলিং মেথড হচ্ছে যে এটা সাধারণত স্টাডিজ উই নিড টু ক্যারি আউট আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্টস হোয়ার ডিফিকাল্টিজ টু ট্রেস। এটা সাধারণত বোঝা যায় না। এন্ড দিস ইজ দ্য স্যাম্পলিং টেকনিক ইন হুইচ দ্য এক্সিস্টিং সাবজেক্ট প্রোভাইড রেফারাল টু রিক্রুইট স্যাম্পল রিকোয়ার্ড ফর এ রিসার্চ স্টাডি। অর্থাৎ এটাতে স্নোবল স্যাম্পলিংটা হচ্ছে এইরকম যে তুমি সহজেই সমাজে বা স্যাম্পলের উপাদান সমূহ তুমি খুঁজে পাবা না। কি করতে হবে? তোমাকে রেফারাল, কোনো রেফারেন্স ধরে ধরে যেতে হবে। যেমন এর সহজ একটা উদাহরণ দেওয়া যেতে পারে। কার মাউথপিস শব্দ করছে, একটু বন্ধ করবে প্লিজ। স্নোবল স্যাম্পলিংটা হচ্ছে এরকম, যেমন সমাজে আমাদের এইডস রোগী আছে, তাহলে এইচআইভি রোগী যারা আছে তাদের কিন্তু আমরা সহজে বুঝতে পারবো না, কিন্তু যখন একজনকে আমরা ধরতে পারবো বা বুঝতে পারবো, সে কিন্তু জানে আর কারা এইডস রোগী, তাহলে কি সে তার রেফারেন্স দিয়ে দিচ্ছে। তোমরা ডেস্টিনির নাম শুনে থাকবা, ঠিক আছে, যে কি হ্যান্ড টু হ্যান্ড, একজনের থেকে পরের হাত, পরের হাত থেকে পরের হাত। অর্থাৎ স্নোবল স্যাম্পলিংটা হচ্ছে এই ধরনের। ওই পপুলেশন বা গোষ্ঠীটাকে খুঁজে বের করতে হলে প্রথমে একজনকে খুঁজে বের করতে হবে এবং তার রেফারেন্সে তারপর বাকিগুলোকে কালেক্ট করতে হবে। সেজন্য সেটাকে বলা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং আমরা সবাই জানি, কোটা শব্দ দিয়ে আমরা লিমিটেড করে দিচ্ছি যে কোটা স্যাম্পলিং ইজ দ্য সিলেকশন অফ এ মেম্বার ইন দিস স্যাম্পলিং টেকনিক হ্যাপেন্স on basis of the preset standard and this case as a sample from the basis specific attributes। আগে বলে দেওয়া হয় যে মুক্তিযোদ্ধার সন্তান হইতে হবে, অথবা গ্রামের চেয়ারম্যানের সন্তান হইতে হবে, অথবা আইন শৃঙ্খলা বাহিনীর ছেলে মেয়ে হতে হবে ক্যাডেট কলেজে পড়তে গেলে, এই ধরনের, বা যাদের এত টাকা আছে তারাই শুধু পড়তে পারবে, সেটাকে আমরা বলছি কোটা স্যাম্পলিং।
এটাও আনবায়াস স্যাম্পলিং, যখন একটা প্রাইমারি সেট করে দিয়ে অর্থাৎ সবার গ্রহণযোগ্যতা যখনই থাকছে না তখনই আমরা সেটাকে আনবায়াস স্যাম্পলিং বলছি। ওকে, ইউজ অফ দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড ক্রিয়েট হাইপোথিসিসের জন্য ব্যবহার করা হয়, এক্সপ্লোরেটরি রিসার্চ বাজেট এন্ড দিস কনস্ট্রেইনটস। আমরা যখন স্পেসিফিক ভাবে কোনো কিছু চাই যেমন তখনই শুধুমাত্র আমাদের এই ধরনের স্যাম্পলটা ইউজ করা হয়। আচ্ছা, মাইক্রোফোন শব্দ করছে কার জানি, দেখো। তাহলে নন প্রবাবল স্যাম্পলিং এর ভিতরে কনভেনিয়েন্স স্যাম্পলিং, অর্থাৎ রিসার্চার বা যে স্যাম্পল কালেক্ট করবে সে যখন কি করছে তার কনভেনিয়েন্স প্লেস থেকে স্যাম্পল কালেক্ট করছে তখন সেটাকে আমরা কনভেনিয়েন্স স্যাম্পলিং বলছি। নেক্সট, জাজমেন্টাল পারপোসিভ, যখন কেউ কোনো স্যাম্পল কালেক্টর কি করছে কোনো উদ্দেশ্যমূলক ভাবে স্যাম্পল কালেক্ট করছে তখন সেটাকে পারপোসিভ স্যাম্পলিং বলছে, যেমন কারা মাস্টার্স করতে চায় নাকি চায় না এ ধরনের। ওকে, নেক্সট স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিংটা কি, যে ওই যে বললাম একজন থেকে রেফারাল প্রোগ্রামের মাধ্যমে সবাইকে খুঁজে বের করতে হয়, সেটাকে আমরা বলতেছি স্নোবল স্যাম্পলিং। পরবর্তীতে কোটা স্যাম্পলিং। কোটা তো আমরা বুঝতেই পারলাম যে দিস ইজ কোটা স্যাম্পলিং। সো এই গেল স্যাম্পলিং। এখন একটু আলোচনায় আসবো যে স্যাম্পলিং বায়াস করা হয় কেন, বা কিভাবে কজেস অফ বায়াস ইন স্যাম্পলিং, কিভাবে বায়াস হয়। আমরা সবাই জানি, আমরা যখন কোনো সরকারি চাকরি নিতে যাই বা কোনো ধরনের চাকরি, আমরা জানি এখন খুব প্রচুর পরিমাণে বায়াস হয়। অর্থাৎ কেন হয় আমরা একটু দেখবো। causes of the bias in sampling, the bias due to the physical characteristics, the longer fibers always have a greater chance to being selected, তাই না? যে ফাইবারটা ভালো, যে ছাত্রটা ভালো সে কি সবসময় বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা রাখে। তো যে ফাইবারটা লং ফাইবার, লং স্ট্যাপল ফাইবার, সেই ফাইবারটা কি সিলেকশন হওয়ার বেশি। তাহলে এটাও একটু বায়াস হলো। পজিশন রিলেটিভ টু পারসন, অর্থাৎ কার সাথে রিলেশনটা কিরকম, যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট মে পিক দ্য ববিনস ফ্রম দ্য টপ লেয়ার ইন কেস অফ দ্য ইয়ার্ন। মনে করো যখন ফ্যাক্টরিতে আসছে চেক করার জন্য, তো সে যদি আগে থেকে তোমার চেনা থাকে তাহলে তুমি তোমার ভালো ববিন গুলো কোথায় রেখেছো সেগুলো বলে দিলে, এবং সে আসে কি করলো ওই ভালো ববিন গুলো থেকে তোমার ববিনটা চেক করে বায়ারকে দেখাইলো যে না সবগুলো ইয়ান কোয়ালিটি ভালো, কিন্তু আসলে সবগুলো ভালো নয়, তুমি একটা স্পেসিফিক জায়গা ঠিক করে দিয়েছো, সেখান থেকে কিন্তু সে বলেছে। সাবকনসিয়াস বায়াস, মানুষ জানে না সে কিভাবে বায়াস হয়ে যাচ্ছে, অর্থাৎ মনের অজান্তেই হয়ে যেতে পারে যে পারসন সিলেক্টিং কোনস উইল পিক দ্য বেস্ট লুকিং ওয়ান্স এন্ড ফ্রি ফর, সে জানে না, মোটামুটি তার মনে হলো যে এটা ভালো, সেখান থেকে ভালো মনে হয়েছে সেখান থেকে সে নিয়েছে, হ্যাঁ, ওই কোনো কিছু চিন্তা না করে। সেই যে সাবকনসিয়াস বায়াসও হতে পারে। ওকে, তারপরে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, ডিফারেন্ট স্যাম্পলিং টেকনিক দিয়ে আমাদের আজকে লেকচার শেষ হবে। তো স্যাম্পলিং টেকনিক গুলো আমরা কি আমরা একটু দেখলাম, মেথডস গুলি সম্পর্কে জানলাম, কিভাবে করা হয় সেটার উপর বেস করে কিভাবে করব সেটার উপর যদি আমরা একটু দেখি টেকনিকটা কি, অর্থাৎ কোন পদ্ধতিতে করা হবে, সেগুলোর টেকনিক গুলি হচ্ছে জনিং টেকনিক, কোর্স স্যাম্পলিং টেকনিক, নিউমেরিক্যাল স্যাম্পলিং টেকনিক, র্যান্ডম স্যাম্পলিং ড্র টেকনিক, কার্ড স্কোয়ার মেথড, অনেকগুলো রয়েছে। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জোনিং টেকনিক, কার্ড স্কোয়ার মেথড, কোর্স স্যাম্পলিং, হ্যাঁ মোটামুটি সবগুলি, সবচেয়ে বেশি হয় জোনিং টেকনিক। তো আমরা এখানে আজকে জোনিংটা সম্পর্কে আলোচনা করব। তো জোনিংটা শব্দ বলছে যে জোন, আমরা এই তোমাদেরকে একটা ছবি দেখাতে চাচ্ছি, এই ছবিটা হয়তো তোমরা আগেও দেখেছো, জি আগের, হ্যাঁ আগের ইয়েতেও দেখেছো। জোনিং স্যাম্পলিংটা হচ্ছে অর্থাৎ অনেকগুলো জায়গা থেকে কি করব, আমি একটু একটু করে নিব, সেখান থেকে আবার একটু একটু করে নিব, সেখান থেকে আবার আরেকটু একটু করে নিব, নিতে নিতে কি করব সবগুলো মিলে আমি ছবিতে দেখতে পাচ্ছি, দেখো এটা একটা বড় বান্ডেল, এটা একটা বড় বান্ডেল, সেখান থেকে একটু এক মুষ্টি নিয়েছি, হ্যাঁ প্রত্যেকটাতে, সেখান থেকে আবার আরেকটু কম নিয়েছি, সেখান থেকে আবার একটা নিয়েছি, অর্থাৎ কি হলো তাতে যেটা হবে, অর্থাৎ সমগ্র বান্ডেল থেকে যখন তুমি একটু একটু করে নিবা এবং সেগুলো থেকে, অর্থাৎ তুমি ফাইনালি যে স্যাম্পলটা পাচ্ছ সেখানে কি থাকছে, সবগুলোর প্রোডাক্ট থাকছে, সবগুলো ফাইবারই সেখানে থাকছে, তাই না? তাহলে ওভারঅল ফাইবার গুলি সম্পর্কে তোমার একটা কমপ্লিট এবং রিলায়েবল ধারণা হচ্ছে। ওকে, সো জনিং টেকনিকটা কি জিনিস আমরা যদি একটু দেখি, যে জনিং ইজ এ মেথড দ্যাট ইউজ ফর দ্য সিলেক্টিং স্যাম্পলস ফ্রম র কটন or wool or other loose fiber where the properties may vary considerable by from the place to place. A handful of fiber is taken randomly, এটাও করা হবে, from each of the at least 40টা widely spaced place zone থেকে, এই জন্য এটাকে জনিং বলা হচ্ছে, throughout the bulk of the consignment as a treated as follow,
বলা হচ্ছে কি অ্যাটলিস্ট 40টা জায়গা বা জোন থেকে আমরা কি করব, এ হ্যান্ডফুল পরিমাণ ফাইবার নিব, মানে এক মুষ্টি পরিমাণ ফাইবার নিব। ইচ হ্যান্ডফুল ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। প্রত্যেকটাকে 40টা ছিল, প্রত্যেকটাকে তাহলে ভাগ করব, কি হবে 40টা তাহলে 80টা হয়ে যাবে, একটা করে ফেলাই দিব। টু পার্টস এন্ড হাফ অফ দিস আর ডিসকার্ড এট র্যান্ডম, র্যান্ডমলি ফেলাই দিব, মানে যেটা ফেলতে ইচ্ছে করে। তাহলে আবার 40টা হয়ে গেল। and the retained half is again divided into two parts and half is discard. প্রথমে 40টা জায়গা থেকে 40টা নিলাম, সেই 40টাকে দুই ভাগ করলাম, করার পর 40 এক ভাগ ফেলাই দিলাম, তাহলে আর 40টা থাকলো, সেই 40টাকে আবার ভাগ করলাম 40টা, তাহলে আবার ফেলাই দিলাম। This process is repeated until, এটা ততক্ষণ চলবে, about mix the fiber remain in the handful, ততক্ষণ চলবে যতক্ষণ এক মুষ্টি পরিমাণ ফাইবার হাতে থাকে। তাহলে বুঝতে পারতেছো, তাহলে এইভাবে ভাগ করতে হবে, ফেলতেই হবে, ভাগ করতে হবে, ফেলতেই হবে, যতক্ষণ হাতের মুঠোয় না আসে। ওকে, তখন কি করব, ইজ ফুল ইজ ট্রিটেড উইথ সিমিলার ম্যানার এন্ড ফাইবার, মেশিনে দিয়ে চেক করতে পারি, বিভিন্ন পদ্ধতিতে চেক করতে পারি। তো এটাই হচ্ছে জোনিং টেকনিক। আশা করি বোঝা গেছে। এখন তোমাদের মাইক্রোফোন গুলো অন করো, তোমাদের জন্য জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারো। আর শীটগুলো গুগল ক্লাসরুমে দিয়ে দিন। শেড এবং ভিডিও আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেব। জি স্যার, সেটা ভালো হবে স্যার। আচ্ছা, এখানে কোনো প্রবলেম থাকলে তোমরা জানাও, আমি স্লাইড গুলো দিয়ে দিচ্ছি, তোমরা পরে যদি কোনো প্রবলেম হয় তারপরেও আমাকে জানাও, ঠিক আছে? আর তোমরা সবার জন্য লক্ষণীয়, তোমরা ওই গুগল ক্লাসরুমে ইয়ে করেছো তো, ওই যে শীটটা ফিল আপ করেছো? হ্যাঁ, শীট ওখানে জি জি, অ্যাটেন্ডেন্স সেটা ফিল আপ করেছো সবাই? জি। আচ্ছা, সেটা যদি ফিল আপ করে থাকো ইটস ওকে। ওকে, তাহলে তো হয়ে গেল। এখন আমি তানজিম স্যারের সাথে কথা বলে নেব, নিয়ে ঠিক করব যে আসলে কি করা যায়। আমি 12টা থেকে ফ্রি আছি, 11টা থেকে 12টা। জি স্যার, একটু কথা বলেন। হ্যাঁ, 11টা থেকে 12টা, তোমরা চাইলে, তোমরা যদি সবাই চাও এই সময় করতে পারো, ঠিক আছে? তোমাদের যদি সবার অসুবিধা না হয়। এবং আজকের যদি কোনো জিজ্ঞাসা থাকে আর কিছু বলো। এবং তোমাদের যে সিআর কে আছে এই মুহূর্তে এখানে? জি আছি স্যার। তুমি আছো? আচ্ছা, তাহলে তুমি তো কথা বলবাই। তুমি তোমার নাম্বারটা আমাকে দিও, কমেন্টস করার জন্য তোমার সাথে আমার কন্টাক্ট থাকবে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে যদি আজকে আর কোনো কথা থাকে বলতে পারো। অ্যাটেন্ডেন্স কিভাবে দিব? অ্যাটেন্ডেন্স গুলো গুগল ক্লাসরুমে ঢুকে ওখানে একটা শীট দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাটেন্ডেন্স শীট হিসেবে, সেটা ঢুকে ফিল আপ করে সাবমিট করে দিবা যেভাবে পরীক্ষা দিয়েছো। স্যার স্যার জুম ক্লাসে কি স্যার প্রত্যেকবার স্যার ঢোকার জন্য কি স্যার কোড নাম্বার প্রত্যেকবারই বসাতে হবে, না একবার দিলেই হবে? প্রত্যেকবার তো হওয়ার কথা না, এখানে বোধহয় কিছু সেটিংস আছে আরো, আমি সেটা ট্রাই করব যে তোমাদের জন্য কোনো পাসওয়ার্ড দিতে। এখানে অলরেডি সেভ হয়ে থাকবে, সেভ হয়ে থাকলে ওইটা ওইখানে যখন কোড দিতে যাবে তখন সবগুলো দেখাবে, তো সে ওইখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। ওকে। আচ্ছা, যাই হোক, এটা আর কোনো সমস্যা নয়, এটা সমাধান করা যাবে। বাকি আর কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো ঠিক আছে, আনইউজুয়াল কথা বলার আগে আমরা রেকর্ডিংটা শেষ করে দিই। আমি রেকর্ডিংটা শেষ করছি। হ্যাঁ, তোমরা সবাই এখান থেকে দেখে নিও।